সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের যে ক্লাসটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে জেনারেল নলেজ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে ওরিয়েন্টেশন ক্লাস দেখেছিলেন। আজকে আপনাদের যে সরকারি চাকরির প্রিপারেশন হিসাবে সব পরীক্ষাতে যে জেনারেল নলেজটা আসে এটি খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে আজকে ক্লাস হবে। তো কে কোথা থেকে আসেন একটু কমেন্টে জানাবেন, তাহলে আমরা জানতে পারবো যে আপনারা কে কোথা থেকে অংশগ্রহণ করছেন এবং ক্লাসটি দেখছেন। এবং ক্লাস চলাকালীন সময় অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো কিছু নিয়ে সমস্যা হলে আমি পুরো ডিটেলস আলোচনা করব। এবং বিসিএস এর সিলেবাস যেটা রয়েছে, বিপিএসসি কর্তৃক যেটা সিলেবাসটা প্রদান করা হয়েছে ওই সিলেবাস অনুযায়ী ক্লাস হবে। তো আপনারা কে কোথায় আছেন কমেন্টস করে জানাবেন, এবং একই সাথে ক্লাস চলাকালীন সময়ে আপনারা অবশ্যই এটি শেয়ার করবেন যাতে আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, সবাই দেখে উপকৃত হতে পারে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমি প্রিলিমিনারি সিলেবাস নিয়ে কথা বলবো, কারণ আমাদের বিসিএস পরীক্ষায় প্রথম ধাপ হচ্ছে সরকারি চাকরি প্রিপারেশন হিসেবে বিসিএস এর প্রিপারেশন নিয়ে নিলে আসলে অন্য চাকরিগুলোর প্রিপারেশন এমনিতেই হয়ে যায়। বিশেষ করে অন্যান্য মন্ত্রণালয় থেকে শুরু করে যে শিক্ষক নিয়োগ পরীক্ষা কিংবা প্রাইমারি যে পরীক্ষা আছে বা সকল যে পরীক্ষাগুলো আসে, ব্যাংকটা একটু ডিফারেন্স, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বিসিএস এর প্রিপারেশন নিলে সরকারি চাকরির বাজারে সম্পূর্ণ প্রিপারেশনটাই আপনাদের হয়ে যাবে। তো বিসিএস এর সিলেবাসে আপনাদের সাধারণ জ্ঞানের অংশ প্রায় 60 মার্ক। যদি সুশাসন এবং নৈতিকতা, এটি আসলে সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে না। এই বিষয়টা একটু জটিল, অনেক সময় এটির সঠিক অ্যান্সার দেওয়া কঠিন হয়ে যায়, কারণ অপশনগুলোতে সবসময় কোনটা সঠিক এবং কোনটি ভুল সেটি জানা অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্য আমরা যেখানেতে শুরু করব সেটি হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এখানে 20টা মার্ক রয়েছে এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সে 30 মার্ক রয়েছে। ভূগোল এবং দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল এবং দুর্যোগ ব্যবস্থাপনা এখানে রয়েছে আপনার 10 মার্ক। অর্থাৎ টোটাল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনার মার্কের পরিমাণ হচ্ছে এই 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 টপিকগুলো থেকে 60 মার্ক। আমি যে টপিকগুলো বললাম আবার বলছি, আঞ্চলিক বিষয়গুলো থেকে আপনাদের 20 মার্ক থাকবে, বাংলাদেশ বিষয়গুলো থেকে 30 মার্ক থাকবে, এবং ভূগোল এবং দুর্যোগ ব্যবস্থাপনা এখান থেকে আপনাদের থাকবে হচ্ছে 10 মার্ক। সবচেয়ে সত্য কথা হচ্ছে যে এই যে পোর্শনটা 60টা মার্কের কথা বললাম, এখান থেকে আপনারা চাইলে একটু পড়াশোনা করলেই, একটু যদি লক্ষ্য রাখেন, তাহলে আপনারা এখানে 45 নাম্বার এমনিতেই পেয়ে যাবেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যদি 35 থেকে যে ধারা শুরু হয়েছে, লাস্ট 35 থেকে আমরা 40তম বিসিএস এর প্রিলিমিনারি রেজাল্ট যদি দেখি, কাট মার্ক কখনোই 120কে ক্রস করে নাই। সর্বোচ্চ যে 38তম বিসিএস সেখানে কাট মার্ক সর্বোচ্চ 112-13 দিকে ছিল। অর্থাৎ আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষায় 110 নাম্বার পান, তাহলে মোটামুটি ভাগ্য ভালো থাকলে আপনি প্রিলিমিনারি টিকে যেতে পারেন। অনেক সময় 100 মার্ক পেলেও প্রিলিমিনারি টিকার সম্ভাবনা তৈরি হয়। লাস্ট 40তম বিসিএস এ 100 মার্ক পেয়ে হয়েছে বলে যতটুকু জানা গেছে। তো সেক্ষেত্রে প্রশ্ন যত সহজই হোক না কেন, কঠিন হলে তো নাম্বার কমবে। প্রশ্ন যত সহজই হোক না কেন, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা তো, প্রশ্ন সহজ কঠিন হলে আসলে এটি কোনো ভ্যারি করে না, কারণ প্রশ্ন যত সহজই হোক না কেন, আপনি যদি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 120 মার্ক নিশ্চিত করতে পারেন, আপনি প্রিলিমিনারি টিকবেন, এটি নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। মাইনাস মার্কিং বাদ দিয়ে যদি আপনি 120 মার্ক নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি অবশ্যই প্রিলিমিনারি টিকবেন। তো 120 মার্ক এটি বেশ বড় স্কোর, তবে আপনার টার্গেট যদি থাকে যে 110, 115, তো সেই সব স্কোরের দিক থেকে যদি আপনি সাধারণ জ্ঞানে যে 60টা মার্ক রয়েছে, এখানে যদি 45 নাম্বার পেতে পারেন, 45টা নাম্বার পেতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনি আপনার যে কাঙ্ক্ষিত নাম্বার সেটিতে অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখানে 45 নাম্বার পান, তাহলে আপনার বাকি আর 55 থেকে 65 নাম্বার অন্যান্য সব সাবজেক্ট মিলে যদি অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রিলিমিনারি টিকে গেলেন। এখানে কিন্তু এমন কোনো শর্ত নাই যে আপনাকে ইংলিশে কত পেতে হবে। ইংলিশে 35 মার্কের পরীক্ষা হয়, আপনি যদি খুব বেশি ইংলিশে দুর্বল হন, মনে করেন আপনি খুব ইংলিশে দুর্বল, আপনি ইংলিশে 5টা রাইট করেন না, আপনি যদি একটাও রাইট না করেন, তাও কিন্তু আপনি যদি 120 মার্ক বা 115 মার্ক সঠিক করে আসেন, আপনি কিন্তু প্রিলিমিনারি টিকে যাবেন। এটা এমন কোনো শর্ত নাই যে আপনাকে ইংলিশে মানে হচ্ছে যে নাম্বার পেতে হবে। আপনি আইসিটি দুর্বল অথবা ম্যাথে দুর্বল,
ম্যাথে আপনার 15 মার্ক আসে, মেন্টাল অ্যাবিলিটিতে 15 মার্ক আসে। তো সেক্ষেত্রে মেন্টাল অ্যাবিলিটি সবার জন্যই। আপনি ম্যাথে মনে করেন যে 7-8%, তার মানে এই না যে একটা ম্যাথে আপনি 15টা ম্যাথ করার জন্য 40 মিনিট সময় দিয়ে দিবেন। ম্যাথ করার জন্য যদি 40 মিনিট সময় দিয়ে দেন তাহলে আপনি কখনোই পিলি পাস করছেন না। তাহলে সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি বেশি না, এখানে মাত্র এই 60টা মার্ক করার জন্য আপনি যদি ভালোভাবে প্রিপারেশন থাকে, আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে অ্যান্সারটা করতে পারবেন। তাহলে একদিকে আপনার এখানে ভালো প্রিপারেশন থাকলে, এখানে যদি আপনার ভালো প্রিপারেশন থাকে তাহলে একদিকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনার যদি এখানে ভালো প্রিপারেশন থাকে একদিকে আপনি 55টা নাম্বার পাচ্ছেন, মানে 45টা নাম্বার অর্জন করতে পারছেন, এবং একই সাথে আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে অ্যান্সারটা করতে পারলে আপনার হাতে কিন্তু প্রচুর সময় থেকে যাবে, যে সময়টা আপনি ইংরেজি এবং ম্যাথমেটিক্স কিংবা বিজ্ঞান ও প্রযুক্তি যে বিষয়ে দুর্বল সেই সব বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এই জন্য জেনারেল নলেজে ভালো হওয়ার বিকল্প নেই। আপনি যখন রিটেন পরীক্ষা দিবেন বিসিএস পরীক্ষার ক্ষেত্রে, তখন আপনার 200 মার্কের বাংলাদেশ বিষয়বলি এবং 100 মার্কের আন্তর্জাতিক বিষয়বলির পরীক্ষা দিতে হবে। ইভেন কি আপনি বিসিএস ভাইভা বোর্ডে আপনাকে এই বিষয়ে দক্ষতা অবশ্যই কর্তৃপক্ষ জানতে চাইবে। তো এই জন্য সর্বোপরি প্রথম থেকে বেসিক ধরে যদি জেনারেল নলেজটা পড়াশোনা করেন, মুখস্থ ভিত্তিক পড়াশোনা করলে কখনোই আপনি মনে রাখতে পারবেন না। বাজারে প্রচলিত MP3 বই কিংবা যেসব বই পাওয়া যায়, এই বইগুলো যদি আপনি প্রথম থেকে কেনেন এবং মুখস্থ ভিত্তিক পড়াশোনা শুরু করেন, তাহলে আপনি কখনোই দেখবেন যে একদিক দিয়ে পড়ছেন এবং একদিক দিয়ে বলতে শুরু করেছেন। এর কারণ হচ্ছে বুঝে না পড়লে, ধারাবাহিকভাবে না পড়লে আপনার ঘটনা কখনোই মনে থাকবে না, আপনি সেগুলোকে মনে রাখতে পারবেন না। তো এই জন্য মনে রাখার জন্য, ভালোভাবে বোঝার জন্য আপনাকে অবশ্যই একটা সিস্টেম অনুযায়ী পড়তে হবে, যেটির মাধ্যমে আপনি খুব ভালোভাবে জেনারেল নলেজকে আয়ত্তে আনতে পারেন। আরেকটা ভুল যেটা হয় জেনারেল নলেজ স্টাডি করার ক্ষেত্রে, আপনারা অনেকেই বাজার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিনে ফেলেন, প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিনেন এবং প্রচুর দাগান, কারেন্ট অ্যাফেয়ার্স কিনে প্রচুর পড়ে ফেলেন এবং এইটাকেই সাধারণ জ্ঞানের চর্চা হিসেবে মনে করেন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, প্রতি মাসে চর্চা হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স পত্রিকা, হ্যাঁ এগুলো দরকার আছে। কত মার্ক? বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বলা আছে সাম্প্রতিক বিষয়বলি শুধু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসবে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 4টা মার্ক, 4 মার্ক আসবে হচ্ছে এই সাম্প্রতিক বিষয়বলি থেকে। এটা সিলেবাসে উল্লেখ করা আছে। আমি যদি আপনাদের সিলেবাসটা বলি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে সিলেবাসটা রয়েছে, এখানে সিলেবাসটাই রয়েছে যে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি। তো এই একটা টপিক, এখান থেকে 4 মার্ক রয়েছে। তারপরে ধরেন আপনার এই যে বিশ্বের সাম্প্রতিক এবং চলমান ঘটনা প্রবাহ, এখান থেকে রয়েছে আপনার 4 মার্ক। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এখান থেকে রয়েছে 4 মার্ক। আপনাকে সিলেবাস পড়তে হবে, পুরা সবকিছু কিন্তু পিএসসি আপনাকে পড়তে বলেনি, আপনাকে অবশ্যই সিলেবাস মেনটেন করতে হবে। আপনি যদি মনে করেন যে অপ্রয়োজনীয় জিনিস পড়বেন বিসিএস এর টিকার ক্ষেত্রে, মূল কথা কি বাদ দিয়ে পড়বেন সেটা গুরুত্বপূর্ণ, কি পড়বেন এবং কি বাদ দিবেন, বাদ দিয়ে পড়াটাও গুরুত্বপূর্ণ। আমাকে বুঝে জিনিসগুলো আয়ত্ত করতে হবে। আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, এখান থেকে 4 মার্ক। তার মানে আমি যদি 60 মার্কের জেনারেল নলেজের কথা বলি, আমার সাম্প্রতিক কত? সাম্প্রতিক মাত্র 4 মার্ক। 60 মার্কের এই জেনারেল নলেজের মধ্যে সাম্প্রতিক 4 মার্ক। এখন আমি যদি সাম্প্রতিক পড়ার পিছনে বেশি সময় দিই, তাহলে আমার এই 56 মার্কের প্রিপারেশন কোথায় যাবে? এই জন্য যদি বিসিএস এর প্রশ্ন আপনি স্টাডি করেন বা দেখেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আপনার সাম্প্রতিক প্রশ্ন এসেছে কিন্তু খুব কম, যেটি হচ্ছে বেসিক জিকে বা মূল জিকে, যেগুলো আগে থেকেই প্রতিষ্ঠিত বিষয়, অর্থাৎ সাম্প্রতিক কি চেঞ্জ হলো, কতটুকু চেঞ্জ হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি, যে আজকে এই সংস্থার এটা চেঞ্জ হয়েছে, ওটা চেঞ্জ হবে, কে কখন। হ্যাঁ, সাম্প্রতিক আপনি খোঁজ খবর রাখবেন, এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটির একটা মানে ভ্যালু আছে যে আমি কতটুকু গুরুত্ব দিব। আমি জেনারেল নলেজ পড়ার ক্ষেত্রে আমি সাম্প্রতিকের গুরুত্ব দিব হচ্ছে 4 মার্কের জন্য। সাম্প্রতিক এই 4 মার্কের জন্য আমি সবসময় যে এই 4 মার্কই পড়বো, বাকিগুলো পড়বো না এমনটা নয়। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যাঁ, বারবার বলতে পারছি না, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি একটু পরে ক্লাসে চলে যাব, তখন আমি আপনাদের এই কমেন্টগুলো দেখতে পারবো না, আমি জন্য মোবাইলের সহায়তা নিচ্ছি, কারণ আমি এখন এখান থেকে ক্লাসরুমে চলে যাব। অর্থাৎ ক্লাসরুম বলতে আমি যখন গুগলে যাব, ওখানে গেলে আপনাদের আমি আর কমেন্ট দেখতে পারবো না। এই জন্য আমি আসলে ফেসবুকে যাচ্ছি, যাতে আপনাদের কমেন্টগুলো পড়তে পারি, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো আমি আপনাদের যেটা বলছিলাম যে কতটুক মার্ক পাবেন আপনি, এই জন্য বেসিকটা ধরে পড়তে হবে। এখন আসেন কোথা থেকে শুরু করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় বই খুলেই পড়তে বসে যাই, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, থিঙ্কিং করে পড়াশোনা করি, তাহলে সেটি কিন্তু আমাদের জন্য খুব ভালো। মানুষ আজকে পৃথিবীতে তো লক্ষ কোটি কোটি প্রাণী আছে, শুধু মানুষ
পৃথিবীতে সেরা কেন? কারণ মানুষের বুদ্ধি, মানুষের চিন্তা অনেক উপরে। এই কারণে কিন্তু আমরা অনেক মানে প্রাণীর উপর প্রভুত্ব অর্জন করতে পেরেছি। আমাদের চেয়ে পৃথিবীতে অনেক শক্তিশালী প্রাণী আছে। তো পড়াশোনার ক্ষেত্রে কৌশলটা ইম্পর্টেন্ট। আপনি যদি অনেক পরিশ্রম করেন কোনো লাভ হবে না যদি আপনি কৌশলী না হন। বিশেষ করে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই আপনার কৌশলটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এই জন্য কৌশলী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আপনি পড়ার ক্ষেত্রে কৌশলী। দেখেন, সবচেয়ে বনের শক্তিশালী প্রাণী কিন্তু আমরা জানি যে সিংহ। সরি, হ্যাঁ সিংহ, মানে হাতির শক্তি কিন্তু সিংহ হচ্ছে আরো অনেক বেশি। কিন্তু হাতি কিন্তু বনের রাজা না, কৌশলের কারণে সিংহ বনের রাজা। এই জন্য আপনাকে অবশ্যই চাকরির বাজারের পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কৌশলী হতে হবে। আপনি যদি কৌশলী না হন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই পরীক্ষা ভালো করতে পারবেন না। কারণ সময়ের ব্যবহারটা করা, যে আপনি কম সময়ের মধ্যে, যেহেতু প্রতিটা প্রশ্নের জন্য আপনি 36 সেকেন্ড সময় পাবেন, এই কম সময়ের মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে জেনারেল নলেজ অ্যান্সার করার ক্ষেত্রে আপনি বেশি সময় নেবেন না। জেনারেল নলেজ অ্যান্সার করার ক্ষেত্রে আপনি এই 60টা জেনারেল নলেজ, অর্থাৎ বাংলাদেশ বিষয়বলির জন্য যে আপনার 30 নাম্বার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য যে 20 নাম্বার, এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং ভূগোল এখানে যে 10 নাম্বার, এই 60 মার্কের জন্য আপনি সর্বোচ্চ 20 মিনিট সময় নেবেন। এর চেয়ে বেশি সময় নিতে যাবেন না। 20 মিনিট সময়ের মধ্যে এটা অ্যান্সার করা সম্ভব যদি আপনার প্রিপারেশন খুব ভালো থাকে। আপনি 40টা পারলে 40টাই অ্যান্সার করবেন, আপনি 42টা পারলে 42টা অ্যান্সার করবেন। কখনোই যে প্রশ্ন পারেন না সেই প্রশ্ন ভুল করে অ্যান্সার করতে যাবেন না। তাহলে আসেন, আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি, এই টপিকটা শুরু করতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টা আসবে সেটি হচ্ছে আমাদের মানচিত্র সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর সম্বন্ধে আমাদের একটা খুব সুন্দর এবং স্বচ্ছ ধারণা। আপনাকে যদি বলি যে মোনাকো দেশটা কোথায়, আপনাকে কিন্তু মেন্টাল ম্যাপের মধ্যে একটা আইডিয়া থাকতে হবে যে ওই দেশটা কোথায়। আপনাকে যদি বলি প্যারাগুয়ে দেশটা, প্যারাগুয়ের নাম বলি, আমি যদি উরুগুয়ের নাম বলি, আপনাকে যদি আমি বলি কসোভো, আপনি যদি বলি একটা দেশের নাম মাল্টা, হ্যাঁ মাল্টা দেশটা আসলে কোথায়, ইউরোপের কোন জায়গায়, আমাকে ওই জায়গাটাকে ধরতে পারতে হবে। কোন অঞ্চলগুলোর কথা বলছি, কিভাবে বলছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। আমি এখন ক্লাসে চলে যাচ্ছি, সরাসরি প্রথম থেকে ক্লাস শুরু করব। ইনশাল্লাহ আপনারা কমেন্টসে প্রশ্ন করবেন, আমি আপনাদের কমেন্ট থেকে প্রশ্ন করে নিব, আমি এখান থেকে দেখতে পারবো না আর। ওকে, আচ্ছা, আপনারা নিশ্চয়ই এখন আমার কম্পিউটার স্ক্রিনে পুরো পৃথিবীর একটি ম্যাপ দেখছেন। আচ্ছা, এটা কিন্তু একদম রিয়েল ম্যাপ। এটি একটি রিয়েল ম্যাপ, অর্থাৎ স্যাটেলাইট ইমেজ থেকে ম্যাপটা নেওয়া হয়েছে, কোনোভাবে হাতে অঙ্কন করা হয়নি। এটি কিন্তু রিয়েল ম্যাপ। আসুন আমরা একটু পিছন থেকে জানি। আজকে থেকে আমি একদম জিরো থেকে শুরু করছি। যাদের জেনারেল নলেজ একদম শূন্য, আমি ধরে নিচ্ছি জেনারেল নলেজ আপনি কিছুই জানেন না, একদম শূন্য, আমি সেখান থেকে শুরু করতে যাচ্ছি। যারা অনেক জানেন তারা তো জানেনই, আমাকে হেল্প করবেন। আর যাদের নলেজ একদম শূন্য, জেনারেল নলেজ কি জিনিস বলেন তো? জেনারেল নলেজ, আপনি দেখবেন যে কোনো একটা কমিটি হলে কমিটির একটা গুরুত্বপূর্ণ পোস্ট থাকে জেনারেল সেক্রেটারি। অনেক সেক্রেটারি থাকে, কিন্তু সেক্রেটারির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট কোনটা? জেনারেল সেক্রেটারি। এটিকে সাধারণ সম্পাদক সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট বলা হয়, মানে যে সব বিষয়কে নিয়ে কাজ করবে সেই তো জেনারেল। আপনি সেনাবাহিনীর পদমর্যাদার দিকে যান, কাকে জেনারেল বলা হবে? মানে ফিল্ড মার্শালের আগে পরে সবচেয়ে বড় কর্মকর্তা হচ্ছে জেনারেল, মানে সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেলের কর্মকর্তাকে জেনারেল বলা হয়। অর্থাৎ যে হচ্ছে সবাইকে নিয়ে চলবে, সবকিছু তার মধ্যে থাকবে। এই জন্য জেনারেল নলেজ যতটা সহজ মনে করছেন অতটা সহজ না। বিষয়টা হচ্ছে যে জেনারেল নলেজ কথাটা বললে এর মধ্যে সবকিছু চলে আসবে। এর মধ্যে ভূগোল আসবে, এর মধ্যে অর্থনীতি আসবে, এর মধ্যে পরিনীতি আসবে, এর মধ্যে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ নদ নদী, খাল বিল, পুকুর যত কিছু রয়েছে সবগুলোর একটা বিশ্লেষণ কিন্তু আপনার এই জেনারেল নলেজের মধ্যে চলে আসবে। অর্থাৎ জেনারেল নলেজ কথাটা কিন্তু আমরা একদম সামগ্রিক অর্থে ব্যবহার করতে পারি। এই জন্য জেনারেল নলেজ বিষয়টা কিন্তু একটি অনেক ব্যাপক বিষয়। এটিকে আপনাকে আয়ত্ত করতে হলে খুব ধৈর্য সহকারে এটিকে আয়ত্ত করতে হবে।
তো আমরা যদি আসেন, আমরা এবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর টপিকের মধ্যে ঢুকছি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রথম টপিক আমি আজকে যেটা শুরু করছি সেটি হচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি। দেখুন, এখানে ক্লাস শুরু করার আগে আমি একটু সংক্ষেপে আরেকটা ভূমিকা দিই আপনাদের। এই যে আজকের এই পৃথিবী, যে পৃথিবী নিয়ে আমি এত স্টাডি করব, এই পৃথিবী যে স্বাধীন দেশগুলো 195টা স্বাধীন দেশ, এই দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করাই কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কাজ। অর্থাৎ পৃথিবীতে স্বাধীন সার্বভৌমত্ব বর্তমানে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর যে আপনার মানে পারস্পরিক যে জোট গঠন করেছে, তারপর এদের মধ্যে যে আন্তঃসম্পর্ক রয়েছে, এটাই কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রত্যেকটি বিষয় এটিকে ঘিরে আবর্তিত হবে। কিন্তু একটু যদি আমি ফ্ল্যাশ ব্যাকে যাই, এই পৃথিবী কোত্থেকে আসলো, কিভাবে উৎপত্তি হলো, এই বিষয়টা আপনার একটু ধারণা থাকা দরকার রয়েছে। আজকে আমরা সাল গণনা করছি 2021 সাল, আজকে 10ই জানুয়ারি, এরকম টাইম কাউন্ট করছি। আপনি যদি একটু ব্যাকে যান, এই পৃথিবীর জন্মেরও অনেক আগে, পৃথিবীর বয়স কত, যদি আমাদের কোনো প্রশ্ন আসে পৃথিবীর বয়স কত, মানে এই পৃথিবী কত আগে সৃষ্টি হয়েছে, পৃথিবীর বয়স প্রায় 450 কোটি থেকে 600 কোটি বছর। অর্থাৎ আমি যদি বিলিয়নে বলি, তাহলে পৃথিবীর বয়স 4.5 থেকে 6 বিলিয়ন, 4.5 থেকে 6 বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্ম হয়েছে। তো পৃথিবীর জন্ম কি আপনা-আপনি হলো, নাকি এর আগে কোনো প্রসেস চলেছে? পৃথিবীর জন্ম কিভাবে হলো, কোন প্রসেসের মধ্য দিয়ে হলো? মূলত আপনাকে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে আরো অনেক পিছনে যেতে হবে। সেটি হচ্ছে বিগ ব্যাং। নাম শুনেছেন নিশ্চয়ই সবাই, বিগ ব্যাং থিওরির কথা সবাই শুনে থাকবেন, যে আজ থেকে 13 থেকে 17 বিলিয়ন, 1 বিলিয়ন ইকুয়াল টু 1000 মিলিয়ন, অথবা 1 বিলিয়ন মানে 100 কোটি। আজ থেকে 13 থেকে 17 বিলিয়ন বছর আগে, 13 থেকে 17 বিলিয়ন বছর আগে এই একটা বিগ ব্যাং হয়। যে বিগ ব্যাং এর ফলে, এটিকে মহাবিস্ফোরণ বলছি আমরা, সেই বিস্ফোরণের ফলে মহাকাশে অসংখ্য গ্যালাক্সি সৃষ্টি হয়। আমি একটু সংক্ষেপে বলে আসছি আপনাদের, একটু অ্যাস্ট্রোনমি সম্বন্ধে ধারণা রাখেন, আপনার চিন্তা করতে সহজ হবে। এই যে বিগ ব্যাংটা হলো মহাবিস্ফোরণ 13 থেকে 17 কোটি বছর আগে, 17 বিলিয়ন বছর আগে। এই মহাবিস্ফোরণের ফলে অসংখ্য গ্যালাক্সি সৃষ্টি হয়, যাকে বাংলায় বলি আমরা ছায়াপথ। আমরা একটা ছায়াপথে বসবাস করছি। মহাকাশে এরকম ছায়াপথের সংখ্যা অসংখ্য লক্ষ কোটি কোটি ছায়াপথ রয়েছে, এবং এই মহাবিশ্ব প্রতি সেকেন্ডে অনেক বেশি এক্সপান্ড হচ্ছে। মহাকাশের যত বিষয় রয়েছে এগুলো সব আলোকবর্ষ হিসাবে কাউন্ট করা হয়। আলোকবর্ষ, অর্থাৎ আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। আলো পার সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তাহলে হিসাব করবেন, ক্যালকুলেটরে আটবে না, যে পার সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে আলো আপনার 1 বছরে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে। যেটি আমাদের প্রচলিত যে রকেট রয়েছে সেটি সারা জীবন ধরে চললেও বর্তমান অবস্থায় 1 আলোকবর্ষ যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। তো এই মহাবিশ্বে লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে, লক্ষ কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, এবং গ্যালাক্সির সংখ্যা কত আমরা বলতে পারবো না। প্রতিনিয়ত গ্যালাক্সি সৃষ্টি হচ্ছে। একটা গ্যালাক্সির মধ্যে লক্ষ কোটি নক্ষত্র থাকে, একটা গ্যালাক্সির মধ্যে লক্ষ কোটি নক্ষত্র থাকে। এই যে যেগুলো আপনি রাতে মেঘমুক্ত আকাশে যে তারাগুলো দেখতে পারেন, এরা সবাই একটা নক্ষত্র। ওই তারার আন্ডারে যে গ্রহ রয়েছে, যদি আপনি সেখানকার গ্রহগুলোতে যাওয়া সম্ভব হতো মানুষের, তাহলে আমাদের সূর্যকেই তারার মতো দেখতাম আমরা। তাহলে বুঝতেই পারছেন যে মহাকাশ কত বড়, কত বড়। আমি যদি এই মহাকাশকে পুরো পৃথিবীর মতো মনে করি, তাহলে আমাদের এই সৌরজগৎ একটা ধূলিকণার চেয়েও ছোট। এই মহাকাশকে যদি আমি পৃথিবীর সাথে তুলনা করি, তাহলে আমাদের এই সৌরজগৎ একটি ধূলিকণার চেয়েও ছোট। এই যে সৌরজগৎ, এটি আমাদের মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা নামক গ্যালাক্সির একটা নক্ষত্র। এই আকাশগঙ্গা গ্যালাক্সিতে 4 বিলিয়নের উপরে নক্ষত্র রয়েছে। এই এত নক্ষত্রের মধ্যে আপনার সূর্য একটি নক্ষত্র, এবং তার 3 নম্বর গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবী নিয়ে আমরা ডিসকাস করব। হ্যাঁ, সেটা নিয়ে আমরা আসলাম, একটু আপনাকে ব্যাকে কথা বললাম, কারণ মহাকাশ নিয়ে আমরা চিন্তা করলে আমরা পাগল হয়ে যাব। এটি এত বিস্তৃত। এটি রসকসমস, নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এরা গবেষণা করছে। আমাদের মতো গরিব দেশের পক্ষে এই মহাকাশ নিয়ে গবেষণা করার মতো সুযোগ খুব সীমিত। এরা রাশিয়ান যে সংস্থা রয়েছে রসকসমস, ইউরোপের স্পেস সংস্থা রয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এবং
ইউএস এর যে সংস্থা রয়েছে, যেটি নাসা বলা হয়, সবাই এক নামে চেনেন, তারা মহাকাশ নিয়ে গবেষণা করছে এবং আমরা দিন দিন অনেক কিছু জানতে পারছি। বিশেষ করে হাবল টেলিস্কোপ আবিষ্কার করার পর থেকে 1920 সালে যে হাবল টেলিস্কোপ আবিষ্কার হয়, এরপর থেকে মহাকাশ সম্বন্ধে আমাদের ধারণা আরো চেঞ্জ হচ্ছে। মানুষ এখন পর্যন্ত শুধুমাত্র চাঁদে যেতে পারছে, তাছাড়া মানুষ সশরীরে চাঁদের বাইরে কিন্তু যেতে পারে নাই। তো আমরা এই ব্যাপক যে পৃথিবী, এটি সম্বন্ধেই বা কতটুকু জানি, কত বড়, কত বিস্তৃত এলাকা, তাই না? আপনি যদি এই পৃথিবীর টোটাল আয়তনের কথা চিন্তা করেন, আসলে আয়তন কেন বলছি, আয়তন কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যায়। হ্যাঁ, আয়তন আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে যে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে। যেমন আমি বলি বাংলাদেশের আয়তন 1,47,570, এখন তো 570 না, এখন হয়েছে 610 ছিটমহল বিনিময় করার ফলে আমাদের আয়তন কিছুটা বেড়েছে। 1,47,610 বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন, তাই না? এবং ভবিষ্যতে হয়তো বা বাড়তে পারে, কারণ যেহেতু দক্ষিণ দিকে আমাদের দ্বীপ রয়েছে, দক্ষিণ দিকে আমাদের নদীর মোহনা রয়েছে, তাই এটির আয়তন দিন দিন বাড়বে, এটি আমরা আশা করতে পারি, বাংলাদেশের আয়তন বাড়তে পারে। তো আমি যেটা বলছি আপনাদের, যে এই যে পৃথিবীর যে টোটাল আয়তন, আমরা আয়তন বলে কথাটা ভুল হয়, কথাটা বলা উচিত বর্গক্ষেত্র, কিন্তু ক্ষেত্রফল বলা উচিত, যেহেতু বাংলাদেশের ক্ষেত্রফল কত এই কথাটা বলা উচিত ছিল, কিন্তু প্রচলিত অর্থে আমরা এটাই বলি যে বাংলাদেশের আয়তন কত। তো যেহেতু প্রচলিত অর্থে বলি, আমিও বলছি যে আমাদের পৃথিবীর টোটাল আয়তন প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। আপনি যে 5টি মহাসাগর রয়েছে, 5টি মহাসাগর এবং 7টি মহাদেশ, এই সব মিলে পৃথিবীর যে আপনার যে আয়তন, এটির আয়তন প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। আমি যদি মিলিয়নে বলি তাহলে হচ্ছে 510 মিলিয়ন বর্গ কিলোমিটার, 510 মিলিয়ন বর্গ কিলোমিটার বা 51 কোটি বর্গ কিলোমিটার জায়গা রয়েছে। 510 মিলিয়ন বা 51 কোটি বর্গ কিলোমিটার জায়গা রয়েছে। এই যে 51 কোটি বর্গ কিলোমিটার জায়গা রয়েছে, অর্থাৎ আপনার কিন্তু এই 51 কোটি বর্গ কিলোমিটার জায়গার মধ্যে পুরা পৃথিবী, হ্যাঁ, আপনার একদম A to Z পুরা পৃথিবীর মধ্যে কথা বলছি, এই 51 কোটি বর্গ কিলোমিটার জায়গার মধ্যে আপনার এই যে ল্যান্ড, মানে যেটাকে আমরা বলছি হচ্ছে স্থলভাগ, এই স্থলভাগের পরিমাণ কিন্তু আপনার মাত্র 29%। এই স্থলভাগের পরিমাণ হচ্ছে মাত্র 29% এবং জলভাগের পরিমাণ হচ্ছে আপনার 71%। 71% জলভাগ। এখানে মোটা দাগে 5টি মহাসাগর রয়েছে, 5টি মহাসাগরের আন্ডারে অনেকগুলো সাগর, উপসাগর অবস্থান করছে। তো আমাদের যে স্থলভাগ, সবগুলো স্থলভাগকে যদি আমি 100টায় গাঁথি, তাও এটি প্রশান্ত মহাসাগরের চেয়ে ছোট। অর্থাৎ আমার সবচেয়ে বড় মহাদেশের নাম হচ্ছে এশিয়া, দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম আফ্রিকা, তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম উত্তর আমেরিকা, চতুর্থ বৃহত্তম মহাদেশের নাম দক্ষিণ আমেরিকা। বলেন তো পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি? পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে কি অ্যান্সার করবেন? পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি? অনেক সময় ইউরোপ অ্যান্সার করে দিবেন, কিন্তু এটি অ্যাবসলিউটলি রং। পঞ্চম বৃহত্তম মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা। এখানে আমাদের ভুলগুলো হয়ে যায়। আপনারা ধারণা করতে পারছেন না যে পঞ্চম বৃহত্তম মহাদেশ হতে পারে অ্যান্টার্কটিকা। ইউরোপ হচ্ছে অ্যান্টার্কটিকার চেয়ে ছোট। ইউরোপ হচ্ছে 6ষ্ঠ বৃহত্তম মহাদেশ এবং 7ম বৃহত্তম মহাদেশ বা সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া। আমরা অ্যানোটেশন করে দেখবো এগুলো। তাহলে এগুলোর সম্মিলিত আয়তন 14 কোটি বর্গ কিলোমিটারের কিছু বেশি টোটাল। এই যে আপনি ভূখণ্ডগুলো দেখছেন, এই ভূখণ্ডগুলো আজ থেকে 29 কোটি বছর পূর্বে, আজ থেকে 29 কোটি বছর পূর্বে একসাথে ছিল। এটাকে বলা হতো প্যানজিয়া। এই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আপনি দেখেন না, এই যে দক্ষিণ আমেরিকার এই অংশটা আমি যদি একটু অ্যানোটেশন করে আপনাকে দেখাই, একটু অ্যানোটেশন করে দেখালে আপনি ভালো বুঝতে পারবেন। দেখেন এই যে দক্ষিণ আমেরিকার এই অংশটা, দেখেন এই যে এই অংশটা, এটা কিন্তু আপনি যখন আফ্রিকার এই অংশে নিয়ে আসবেন অনেকটা মিলে যাবে। আবার আফ্রিকার এই অংশটা, এটি কিন্তু অনেকটা এই ক্যারিবিয়ান অঞ্চলের সাথে মিলে যাচ্ছে। তার মানে কি এই পুরা জায়গাটা একসাথে ছিল। আজকে যদি আমি এই ওশেনিয়া মহাদেশটা খেয়াল করেন, আমরা একটু মুছে দিচ্ছি, এই ওশেনিয়া মহাদেশ এখানে নিয়ে আসি, মিলে যাবে। মানে পুরা ভূখণ্ডটা আমাদের একটা ল্যান্ড ছিল। এটি ছিল প্রায় 29 কোটি বছর আগে। এটাকে ভূগোলের ভাষায় বা জিওগ্রাফির ভাষায় বলা হয় হচ্ছে কার্বনিফেরাস একটা টাইম, উপযুগ। সেই সময় আপনার এই সকল ভূখণ্ড একসাথে ছিল, কার্বনিফেরাস টাইম বলা হয়। যাক, ওর দিকে আপনাদের যাওয়ার দরকার নেই। আসেন আমরা জেনারেল নলেজের মধ্যে প্রবেশ করি। আমাদের টপিক কি?
আমাদের টপিক হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি। পৃথিবীতে কি প্রথম থেকেই দেশ ছিল? এই যে স্থলভাগগুলো, এগুলো কি প্রথম থেকেই দেশ ছিল? দেশগুলো কিভাবে আসলো? আমি একটু কমেন্ট দেখি, তারপরে আমি আবার ক্লাসে আসছি। একটু কমেন্ট দেখতে চাই আপনাদের। আচ্ছা, প্রশ্ন থাকলে কমেন্টে করেন। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি যে এই যে মহাদেশগুলো আপনি খেয়াল করছেন, এই মহাদেশগুলো মূলত যে 195টা দেশের সমন্বয়ে গঠিত। 195টা। সবচেয়ে বেশি দেশ আছে কোন মহাদেশে? সবচেয়ে বেশি দেশ আছে হচ্ছে আফ্রিকা মহাদেশে। পৃথিবীর অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশে। 54টা স্বাধীন সার্বভৌম দেশ রয়েছে। এশিয়া মহাদেশে কয়টা দেশ রয়েছে? 44টা স্বাধীন দেশ রয়েছে। আমি যদি ইউরোপে যাই, ইউরোপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী মহাদেশ এবং পৃথিবীর নিয়ন্ত্রণকারী মহাদেশ বলেও ভুল হয় না। এই ইউরোপ মহাদেশে দেশ রয়েছে আপনার 48টি। এরপরে যদি আপনি আসেন উত্তর আমেরিকা মহাদেশে যাই, উত্তর আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা রয়েছে 23টি। হ্যাঁ, দেখে মনে হয় 3টি। হ্যাঁ, এই দেখেন মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা। আসলে তা না, এই ক্যারিবিয়ান অঞ্চলে 13টা দেশ আছে। এই যে কয়দিন পরেই তো মনে হয় কালকেই আসবে ওয়েস্ট ইন্ডিজ, একটা ক্রিকেট টিম, তাই না? আমাদের দেশে খেলতে আসতেছে। আচ্ছা, আপনি বলেন তো ওয়েস্ট ইন্ডিজ নামে পৃথিবীতে কোনো দেশ আছে কিনা? ওয়েস্ট ইন্ডিজ নামে কি পৃথিবীতে কোনো দেশ আছে? ওয়েস্ট ইন্ডিজ নামে পৃথিবীতে কোনো দেশ নাই। ক্যারিবিয়ান অঞ্চলের 13টা দেশকে একসাথে ওয়েস্ট ইন্ডিজ বলা হয়। কারণ যখন আপনার কলম্বাস এই ভারত মানে আছে, কলম্বাস যখন ভারতে জলপথ আবিষ্কার করতে আসেন, তিনি ভুল করে এই অঞ্চলে চলে আসেন, ক্যারিবিয়ান অঞ্চলে, এবং তিনি মনে করেন যে আমি ভারতের পশ্চিম অঞ্চলে চলে এসেছি। তখন তিনি এই অঞ্চলের নাম দেন ওয়েস্ট ইন্ডিজ। তখন থেকে কিন্তু এটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নামে পৃথিবীতে কিন্তু কোনো দেশ নাই। ওই যে জ্যামাইকা, হাইতি, কিউবা, হ্যাঁ, এই ধরনের দেশগুলো 13টার নাম আপনারা শুনে থাকবেন, যেগুলো ক্যারিবিয়ান দেশ বলে, খুব ছোট ছোট কিন্তু অনেক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। এদেরকে সম্মিলিতভাবে ওয়েস্ট ইন্ডিজ বলে। বাট ওয়েস্ট ইন্ডিজ নামে পৃথিবীতে কোনো দেশ নাই। এই 13টি দেশ মিলে একটি ক্রিকেট টিম, যেটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম বলছি আমরা, তাই না? বা ওয়েস্ট ইন্ডিজ একটি আঞ্চলিক ব্যাপার। তাহলে এই 13টা দেশ, এবং এই যে আপনার এখানে রয়েছে হচ্ছে মেক্সিকো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এবং এটি হচ্ছে কানাডা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, তাই না? আয়তনে অবশ্যই। এদের সমন্বয়ে 23টা দেশের সমন্বয়ে উত্তর আমেরিকা, এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে 12টা দেশ রয়েছে। সর্বশেষ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ এই ওশেনিয়া মহাদেশে আপনার 14টা স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশ রয়েছে। এবার আসেন আমরা বিভাজন করে মূলত দেখব যে আঞ্চলিক, যে আমরা যদি একটু বড় করি, আসেন আমরা আজকে এশিয়া অঞ্চলটাকে দেখার চেষ্টা করব। পৃথিবীর প্রায় 60% লোক আপনার এশিয়াতে বসবাস করে। আরেকটা তথ্য দিই, শুধু ইন্ডিয়া আর চায়নাতে পৃথিবীর 37% মানুষ বসবাস করে, এই দুইটা দেশে। আপনি যদি পৃথিবীর টোটাল জনসংখ্যাকে কাউন্ট করেন, প্রতি 100 জনের 37 জন এই ইন্ডিয়া আর চায়নাতে বসবাস করে। তার মানে বুঝতেই পারছেন যে এই অঞ্চলে পৃথিবীর টোটাল জনসংখ্যার 60% বসবাস করে। আপনি যখন পড়বেন, আপনি বিভাজন করে পড়বেন। প্রথমেই আমরা এশিয়া অঞ্চলকে যদি বিভাজন করি, তাহলে এশিয়া অঞ্চলে আমরা কয়েকটা অঞ্চল দেখব। একটাকে বলা হবে দক্ষিণ পূর্ব এশিয়া। আপনাদের ম্যাপের ক্ষেত্রে একটু দিকটা বলে দিই, আপনারা কিভাবে দিক নির্ণয় করবেন। মানচিত্র বোঝার ক্ষেত্রে আপনাদের দিক সম্বন্ধে ধারণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনার হাতে যেদিকে আছে, আমি একটু অ্যানোটেশন করে দেখাতে চাই। আপনার হাত যেদিকে আছে, এটিকে সবসময় মনে রাখবেন এটি হচ্ছে এটি পূর্ব। ডান হাত যেদিকে আছে, এটি সবসময় মনে রাখবেন পূর্ব। এই ডান হাত যেদিকে, এটি সবসময় কি মনে রাখবেন? পূর্ব। ডান হাত যেদিকে সেটি হচ্ছে পূর্ব। আপনার ম্যাপের ডান হাত যেদিকে থাকবে এটি হচ্ছে ইস্ট। উপর মানে উপরের দিকে অল টাইম নর্থ, উপরের দিকে অল টাইম নর্থ। আচ্ছা, আপনার বাম হাত যেদিকে এদিকে হচ্ছে পশ্চিম, এবং নর্থ থাকলে তার বিপরীত দিকে হচ্ছে সাউথ। এই জন্য দেখবেন ম্যাপের ক্ষেত্রে শুধু একটা লাইন দেওয়া থাকে, সেই লাইনটাকে বলা হয় নর্থ লাইন। নর্থ লাইন থাকলে আপনি ইজিলি সব বের করতে পারবেন।
এই নর্থ লাইন থাকলে বোঝা যাবে নর্থের বিপরীত দিক হচ্ছে সাউথ, হাতের ডান দিক মানে হচ্ছে পূর্ব, এবং হাতের বাম দিক মানে হচ্ছে পশ্চিম। হাতের বাম দিক মানে হচ্ছে পশ্চিম। এটি কিন্তু আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি। ওকে, এবার আসেন আমি অঞ্চলগত পরিস্থিতিটা আমরা ভাগ করি একটু। এশিয়া মহাদেশ, তাই না? এশিয়া মহাদেশটাকে যদি আমরা একটু আলোচনা করতে যাই, আমি আগেই বললাম এটাকে আমরা কতগুলো অঞ্চলে বিভক্ত করব। অঞ্চলগতভাবে বিভক্ত করে পড়তে পারলে এটি আমাদের জন্য খুব ভালো হবে। আসেন আমরা একটু অঞ্চলগত বিভাজনটা দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা যে অঞ্চলটা দেখব সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব। আমি আপনাদের ম্যাপে দেখিয়েছি এই নিচের দিকের সাইডটাকে আমরা কি বলছি? নিচের দিকের সাইডটাকে বলছি আমরা দক্ষিণ। এই নিচের জায়গাগুলো বলবো দক্ষিণ, এবং দক্ষিণ আর এই পাশে জায়গাটাকে কি বলছি? পূর্ব। তাহলে পুরা এই অঞ্চলকে বলবো দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়াকে আমি একটু অ্যানোটেশন করে আপনাদের দেখাই। এই যে পুরো অঞ্চলটা দেখছেন, এখানে 11টা দেশ আছে। এই 11টা দেশকে দক্ষিণ পূর্ব এশিয়া বলে। আপনার বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা আসতে পারে নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয়, অথবা নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, এটি খুবই কমন কোশ্চেন আসতে পারে। এবং এখানে একমাত্র পূর্ব তিমুর বাদে বাকি 10টা দেশ নিয়ে হচ্ছে আপনার আসিয়ান। আপনি যদি একবারে দক্ষিণ পূর্ব এশিয়া পড়েন তাহলে আপনার আসিয়ান পড়া হয়ে গেল এবং দক্ষিণ পূর্ব এশিয়া পড়া হয়ে গেল। আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে অর্থনৈতিক জোট রয়েছে তাকে আসিয়ান বলা হয়। হ্যাঁ, তো এখানে পূর্ব তিমুর হচ্ছে এশিয়া তো বটেই, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে নবীন দেশ। 2002 সালে এটি কিন্তু ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এটি হচ্ছে এশিয়ার সবচেয়ে নবীন দেশ। হ্যাঁ, পূর্ব তিমুর যার রাজধানীর নাম হচ্ছে দিল্লি না, কিন্তু দিল্লি। আমরা যদি এখানে দেশগুলোর বিভাজন দেখি, আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বিভাজন দেখি, এখানে 11টা দেশ রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 11টা দেশ রয়েছে। তো আমরা পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় প্রায় কিন্তু এই দেশগুলো অবস্থান ভিত্তিক থেকে, আপনি দেশের অবস্থান কোথায়, কি কোথায় রয়েছে, এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আপনি যদি লাস্ট কিছু ইয়ারের প্রিলিমিনারি প্রশ্ন দেখেন তাহলে এই দেশগুলোর অবস্থান থেকে আপনার প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এই জন্য আপনাকে কিন্তু এই বিষয়গুলোকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আসেন দক্ষিণ পূর্ব এশিয়ার আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি। দক্ষিণ পূর্ব এশিয়ার আমরা যদি একটু উপরে থেকে তাকাই, দেশটির নাম হচ্ছে, এই যে আমরা অন্য একটু কালি দিয়ে অ্যানোটেশন করার চেষ্টা করি, এটিকে আমি আপনাদের সুবিধার্থে কালো কালি দিচ্ছি, কালো কালিটা একটু বোল্ড করে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, এটি হচ্ছে মিয়ানমার, তাই না? মিয়ানমার, এই যে আপনি অবস্থান জানলেন যে এখানে মিয়ানমার রয়েছে, এই অবস্থান জানাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আসেন মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। মিয়ানমারের ভাষা হচ্ছে বার্মিজ, এবং মিয়ানমার যুক্তরাজ্যের কলোনি ছিল। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্বাধীন সার্বভৌমত দেশ। আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, পৃথিবীতে 45টা দেশ আছে, এশিয়া মহাদেশে 11টা, যাদের কোনো সমুদ্র বন্দর নাই। এগুলোকে ল্যান্ডলক কান্ট্রি বা মাশরুম স্টেট বলে। অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন বা ভূ রাজনীতিগত ভাবে বলেন, যেসব দেশের সমুদ্র বন্দর নাই তারা কৌশলগতভাবে পিছনে অবস্থান করবে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে বা ভূ রাজনীতিগত প্রেক্ষাপটে বা সামরিক প্রেক্ষাপটে সমুদ্র বন্দর বা সমুদ্রের কানেকশন থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন নেপাল, ভুটান, আফগানিস্তান, এগুলোকে ল্যান্ডলক কান্ট্রি বলা হবে, হ্যাঁ, বা মাশরুম স্টেটও বলা হয়। তো এখানে আমরা
একমাত্র এই যে লাওস, দেখেন আপনি লাওস দেশটা দেখেন, আমি অন্য একটা কালার দিচ্ছি, এই যে লাওস, হ্যাঁ এই দেখেন লাওস দেশটা কিন্তু কোনো সমুদ্রের কোনো কানেকশন নাই এখানে, দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটার সমুদ্রের কোনো কানেকশন নাই। লাওস, লাওস কিন্তু অপেক্ষাকৃত কম উন্নত এই অঞ্চলে, হ্যাঁ এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটা হচ্ছে লাওস, এই লাওস কিন্তু আপনার কোনো সমুদ্র বন্দর নাই। তাহলে এটা প্রথমে দেখলাম মিয়ানমার, মিয়ানমার মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো, নাইপিদো, মুদ্রার নাম হচ্ছে কিয়াট, কিয়াট, এবং ভাষা হচ্ছে বার্মিস, এবং উপনিবেশ ছিল যুক্তরাজ্যের, ইউকে, তাই না, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম একটি 4টি প্রদেশ নিয়ে একটি যে একটি রাষ্ট্র, অর্থাৎ ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং উত্তর আয়ারল্যান্ড, সেটাকে আমরা ইউকে বলছি, তাই না। সারা পৃথিবীতে ব্যাপকভাবে কলোনি বিস্তার করেছিল, আমরা পরে জানবো এটা। আগে আমরা ম্যাপ পড়ছি, একটু দেখি আসেন। আমি জিরো থেকে শুরু করেছি, যারা একদম জিরো তাদের বোঝানোর জন্য শুরু করেছি। তাহলে এখানে আমরা যে দেশটা পাচ্ছি কালো কালি দিয়ে দেখলাম, একটু কালো কালি দিয়ে মার্ক করে ফেলি, হ্যাঁ এই যে মিয়ানমার, তাই না, এই যেটা মিয়ানমার, প্রায় বাংলাদেশের 4 গুণ বড়, হ্যাঁ যেখান থেকে আমাদের রোহিঙ্গারা আসছে, এই যে, হ্যাঁ এই যে পুরোটাই হচ্ছে মিয়ানমার, এটা মিয়ানমার, এটা হচ্ছে আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ। আচ্ছা, মিয়ানমারের পাশে আমরা যাকে পাবো একটু মনে রাখবেন, নামগুলো একটু কমনলি পড়লেই কিন্তু আপনি ভালো মনে রাখতে পারবেন। মিয়ানমার, মিয়ানমারের পাশে আমি পাবো হচ্ছে থাইল্যান্ড, থাইল্যান্ড এটি কখনো কারোর কলোনি ছিল না, এই থাইল্যান্ড কখনো কারোর কলোনি ছিল না, মুক্ত ভূমি থাইল্যান্ড, হ্যাঁ এই থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত, থাইল্যান্ডের মুদ্রার রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক, এবং এটি কখনো কারোর কলোনি ছিল না। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র থাইল্যান্ড, অনেক ভালো ভালো পর্যটন কেন্দ্র রয়েছে এই দেশটিতে, হ্যাঁ থাইল্যান্ড, এই থাইল্যান্ড। তাহলে আমরা এখানে কয়টা দেশ পেয়ে গেলাম, একটা পেলাম মিয়ানমার, থাইল্যান্ড। এরপর আমি একটু অ্যাঙ্গেলে যাব, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই 3টা দেশকে বলা হয় ইন্দোচীন, এই 3টা দেশকে একসাথে বলা হয় ইন্দোচীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এরা 3টাই কিন্তু ফ্রান্সের কলোনি ছিল। আপনি যদি একটু সহজে মনে রাখেন, দেখেন মিয়ানমার ছিল হচ্ছে ইউকের কলোনি, থাইল্যান্ড কখনো কারোর কলোনি ছিল না, আর লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়া এরা 3টা একসাথে কার কলোনি ছিল, ফ্রান্সের কলোনি ছিল, তাই না। এই যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এখন কিন্তু আমাদের এই পোশাক শিল্পে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করছে ভিয়েতনাম, এবং ভিয়েতনাম কিন্তু পোশাক শিল্পে আমাদেরকে ছাড়িয়ে গেছে। বিশ্বে এখন পোশাক উৎপাদনের দিক থেকে ভিয়েতনাম বিশ্বের দ্বিতীয়, আমরা তৃতীয় অবস্থানে চলে এসেছি, কারণ ভিয়েতনামের ডাইরেক্ট চাইনিজ ইনভেস্টমেন্ট খুব বেশি। তাহলে দেখেন লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম কিভাবে মনে রাখবেন, খুব সহজেই দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলো মনে রাখা যায়, কোনো সূত্র শর্টকাট ব্যবহার করবে না, কারণ শর্টকাট মনে রাখা একটা কঠিন কাজ। কেন শর্টকাট করতে যাবেন, আপনি রিয়েলি মনে রাখেন, অনেক বইতে শর্টকাট দেওয়া আছে, এই শর্টকাট কষ্ট করে মনে করতে যাবেন, রিয়েলটা মনে থাকবে না, কোনো শর্টকাটের প্রয়োজন নেই, আপনি দেশটার নাম মনে রাখেন না, আপনার কাজে লাগবে যে এই ম্যাপের এই জায়গাটায় লাওসের অবস্থান, এখানে ভিয়েতনামের অবস্থান, এখানে কম্বোডিয়ার অবস্থান, তাহলে আমি এখানে মিয়ানমার পেলাম, থাইল্যান্ড পেলাম, মিয়ানমার, থাইল্যান্ড পাশাপাশি দেশ, এবং একসাথে পেলাম লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। লাওস, লাওসের রাজধানীর নাম কি, লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্তিয়ান, লাওসের মুদ্রার নাম কি, কিপ, এবং লাওস, লাওস কার কলোনি ছিল, লাওস ছিল হচ্ছে ফ্রান্সের কলোনি, এটি এই অঞ্চলের ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক মানে এর কোনো সমুদ্র বন্দর নাই। এরপর আসেন দেখি ভিয়েতনাম, ভিয়েতনামের রাজধানীর নাম কি, হায়ান, এটির মুদ্রার নাম কি, ডং, এটি কার কলোনি ছিল, ফ্রান্সের কলোনি। এবার আসেন দেখি আমরা কম্বোডিয়া, রাজধানীর নাম হচ্ছে নমপেন, মুদ্রার নাম হচ্ছে রিয়াল, এবং এরা আপনি সহজে মনে রাখতে পারবেন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম 3টা দেশ মিলে হচ্ছে ইন্দোচীন বলা হয়, হ্যাঁ ইন্দোচীন, ইন্দোচীন এরা ফ্রান্সের কলোনি ছিল, ইন্দোচীন বলা হয়। ওকে, তাহলে আমি এখানে কয়টা দেশ পেয়ে গেলাম, আপনারা দেখেন আমি 5টা দেশ পেয়ে গেলাম। এরপরে আপনি আসেন এখানে আরেকটা দেশ, 6ষ্ঠ দেশ হিসাবে আমরা কাউন্ট করছি, আমরা মালয়েশিয়ায় চলে যাব। মালয়েশিয়া কিন্তু একক কোনো ভূখণ্ড না, মালয়েশিয়ার এটি হচ্ছে মালয় উপদ্বীপ, এবং আপনি যে এখানে একটা দ্বীপ দেখছেন, এটি হচ্ছে এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ। আমি একটু অন্য কালার দিচ্ছি, এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপটাকে আমি সাদা কালার দিচ্ছি, হ্যাঁ এই দেখেন এটি হচ্ছে এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ, এর নাম হচ্ছে বর্নিও। এই দ্বীপটাতে 3টা দেশের অবস্থান রয়েছে, একটা হচ্ছে মালয়েশিয়ার সারাওয়াক, যেখানে পৃথিবীর গুহা পাওয়া যায়, আপনি যদি বুঝে বুঝে পড়েন আপনার জন্য কত সহজ,
যে পৃথিবীর বৃহত্তম গুহাগুলো এই মালয়েশিয়ার সারাওয়াকে আছে। এটি বর্নিও দ্বীপের অংশ, মানে বর্নিও দ্বীপের 3টা দেশের অবস্থান রয়েছে, অর্থাৎ মালয়েশিয়ার এই অংশকে সারাওয়াক বলা হয়। আরেকটি অংশ রয়েছে এখানে, এটি হচ্ছে আপনার একটি স্বাধীন সার্বভৌমত্ব এবং এই অঞ্চলের একটি সুলতান শাসিত দেশ। নাম কি বলেন তো? ব্রুনাই। এবং এই অঞ্চলের অন্যতম ধনী দেশ ব্রুনাই, এবং এই অঞ্চলে একমাত্র সুলতান শাসিত দেশ। বাকি যে অংশ দেখছেন এটি হচ্ছে পুরাটাই কালিমান্তান। কার কালিমান্তান? এটি ইন্দোনেশিয়ার অংশ। তার মানে পৃথিবীর এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ, আমি কিন্তু একের সাথে কথা বললাম, দেখেন এশিয়ার সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে বর্নিও। এই বর্নিও দ্বীপে এশিয়ার সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে বর্নিও। এই বর্নিওতে আপনি 3টা দেশের অবস্থান পাবেন বর্নিও দ্বীপে। পরীক্ষা আপনার আসলো যে এশিয়ার সবচেয়ে বড় দ্বীপের নাম কি, আপনাকে অ্যান্সার করতে হবে, তাই না? আচ্ছা, আপনি একই সাথে আরেকটা জিনিস জানতে পারলেন যে পৃথিবীর বড় বড় গুহাগুলো রয়েছে এই সারাওয়াকে। একটি হচ্ছে মালয়েশিয়া, এই মালয়েশিয়ার এই অংশ, এবং এখানে একমাত্র সুলতান শাসিত দেশ। আয়তনে আমাদের রাঙামাটি জেলা ছোট হবে দেশটা, এই সুলতান শাসিত দেশটা হচ্ছে ব্রুনাই। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু অনেক ধনী দেশ এই ব্রুনাই। তাহলে দেখেন আপনি কয়টা দেশ পেয়ে গেলেন। আপনি একই সাথে এখানে আমি পেলাম মিয়ানমার, থাইল্যান্ড, আমি দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে কথা বলছি, মিয়ানমার থাইল্যান্ড পেলাম। এরপর আমি পেলাম কি? লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এটাকে বলা হয় ইন্দ্রচীন। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দ্রচীন বলা হয় লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। তাহলে 3 আর 2 5টা দেশ পেলাম। এরপরে আপনি আসেন, এখানে একটা দেশ পেলাম, সেটা হচ্ছে মালয়েশিয়ার শেষে একটা ছোট্ট দেশ, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার মতো ছোট হবে, মানে তবে এশিয়ার গার্ডেন সিটি বলা হয়, একদম ছোট্ট একটা দেশ। এরকম একটা জায়গায় অবস্থান, এটি হচ্ছে সিঙ্গাপুর। হ্যাঁ, এশিয়ার গার্ডেন বলা হয়, এশিয়ার গার্ডেন সিটি বলা হয়। আয়তনে খুব ক্ষুদ্র হলেও বিশ্বে এর প্রভাব ব্যাপক। সিঙ্গাপুর, হ্যাঁ, মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। অত্যন্ত ছোট একটি দেশ, যেটির পুরাটাই নগর, কোনো গ্রাম সেভাবে নাই বললে চলে। সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি, আমরা জানি সিঙ্গাপুর সিটি ডলার, এবং এটি মূলত মালয়েশিয়ার কলোনি ছিল, মালয়েশিয়ার আগে এটি যুক্তরাজ্যের কলোনি ছিল। তাহলে এই যে এটি সিঙ্গাপুরে জোর করে স্বাধীন দিয়েছে। একসময় অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ ছিল, পরবর্তীতে এখানে প্রচুর পরিমাণে যে ফরেন ইনভেস্টমেন্ট, এবং এরা তেল শোধনাগারে ব্যবসা করেছে এবং অনেক কিছু করেছে। বিশেষ করে 65 থেকে 2020 সাল পর্যন্ত এদের অর্থনৈতিক উন্নয়ন শুধুমাত্র হয়েছে। পৃথিবীর মধ্যে একটি অন্যতম মানে অর্থনৈতিক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ দেশ, এবং পর্যটনের জন্য আকর্ষণীয়, এবং মেডিকেল চিকিৎসা সেবার জন্য আপনারা নাম শুনে থাকবেন যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল প্রায় আমরা শুনি এখানে মানুষ যাচ্ছে। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ দেশ। আমরা তাহলে লক্ষ্য করছি যে দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ায় যে 11টা দেশ রয়েছে আপনাদের বলেছিলাম, এই 11টা দেশের মধ্যে আমরা কয়টা পেলাম আমি আবার রিপিট করছি, দেখেন এইভাবে পড়লে কিন্তু আপনারা কোনো কিছু ভুলবেন না। মিয়ানমার, থাইল্যান্ড, এই 2টা দেশ পাশাপাশি। এরপরে কি আছে? লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এদেরকে ইন্দোচীন বলা হয়। ওকে, আপনার এই বিষয়গুলো সম্বন্ধে একটা ধারণা হলো 5টা দেশ। এরপর আপনি এখানে কি পাবেন? এখানে পাবেন মালয়েশিয়া, তাই না? মালয়েশিয়া, তাহলে কয়টা হলো? 6টা দেশ হলো। আপনি এরপরে এখানে একটা বিন্দু আকারে দেশ পাবেন, সেটি হলো ব্রুনাই, 7টি দেশ। এরপরে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র, হ্যাঁ, অপহরণের নগরীও বলা হয়, একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন। স্পেনের 2য় রাজা ফিলিপসের নাম অনুসারে এই দেশটির নাম হয়েছে ফিলিপাইন। রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা, তাই না? রাজধানীর নাম ম্যানিলা। এটি হচ্ছে কয়েকটা দ্বীপের সমন্বয়ে এই দেশটি গঠিত, ফিলিপাইন। এই দক্ষিণ পূর্ব এশিয়া তো বটেই, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম খ্রিস্টান রাষ্ট্র ফিলিপাইন। রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা, তাই না? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায়? ম্যানিলা। এভাবে আপনি যে কোনো জিনিস খুব সহজে মনে রাখতে পারেন। যেহেতু এটি স্পেনের কলোনি ছিল এবং স্পেনের এক সময়ের মুদ্রা পেসো ছিল, পেসো, বিভিন্ন মুভিতে এই নামটা শুনে থাকবেন, স্পেনে পেসো ইউজ করা হতো। পেসো, যেহেতু এটা স্পেনের কলোনি ছিল দীর্ঘ সময় ধরে, এবং স্পেনের 2য় রাজা ফিলিপের নাম অনুসারে নাম হয়েছে ফিলিপাইন, তাই এটির মুদ্রা পেসো। এটি স্পেন এবং যুক্তরাষ্ট্র উভয়েরই কলোনি ছিল। আচ্ছা, এরপরে আপনি এই অঞ্চলের মানে একটি বিভিন্ন খণ্ড, প্রায় 18,000 দ্বীপের সমন্বয়ে
একটি দেশ, নাম শুনেছেন, পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যায় অবশ্যই। এই 18,000 প্রায় দ্বীপ এখানে অবস্থান করছে, সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, ইন্দোনেশিয়া। আমি এটাকে অন্য কালার দিতে চাই, কি কালার দিব বলেন তো? আচ্ছা হ্যাঁ, এখানে আমরা নীল কালার দিলে ফুটবে না। আচ্ছা আপনাকে এখানে, আচ্ছা আমি এখানে খয়েরি কালারটাই দিচ্ছি। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া এগুলো অনেকগুলো বিচ্ছিন্ন দ্বীপের সমন্বয়। আমি এখানে একটু বড় করতে যাচ্ছি যাতে আমি বোঝাতে পারি। এই যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া আপনার প্রায় 18,000 দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়া। এখানে সবচেয়ে কিছু বড় বড় দ্বীপ আছে, যেমন এটার নাম হলো সুমাত্রা, এটির নাম হলো জাভা, এটির নাম হচ্ছে সুলাওয়েসি। হ্যাঁ আচ্ছা, এবং ইন্দোনেশিয়া একটু নিচে আপনাকে আমার ম্যাপে দেখাতেই হবে। আপনি যদি এগুলো সম্বন্ধে জেনে যান, 10টা দেশ আপনি দেখে নেন। আমি পরে ইন্দোনেশিয়া এবং দিল্লিতে যাচ্ছি, 9টা দেশ আমরা পেলাম কিনা। আমরা ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুর, কারণ পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীন হয়েছে। তাহলে আমরা এখানে কি কি পেলাম? এখানে পেলাম মিয়ানমার, থাইল্যান্ড 2টা দেশ, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম 3টা আর 2টা 5টা দেশ। ওকে, ভেরি গুড, আমরা এই 5টা পেলাম। এরপর এখানে পেলাম মালয়েশিয়া। কয়টা হলো তাহলে? 6টা দেশ হলো আপনাদের, 6টা দেশ। মালয়েশিয়া, মালয়েশিয়ার পরে আপনি এখানে পাচ্ছেন মালয়েশিয়ার ঠিক ইমিডিয়েট নিচে অবস্থান করছে আপনার সিঙ্গাপুর। তাহলে এখানে 5টা, মালয়েশিয়া 6টা, সিঙ্গাপুর দিয়ে আপনার দেশের সংখ্যা হচ্ছে 7টা। এই যে ব্রুনাই, এটি এই অঞ্চলের সবচেয়ে ছোট দেশ ব্রুনাই। এই আপনার হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে ছোট দেশ হচ্ছে সিঙ্গাপুর। এই যে ব্রুনাই, তাহলে আপনি পেলেন হচ্ছে 7টা, 8টা, এবং ফিলিপাইন মিলে আপনি মোট দেশের সংখ্যা পেলেন হচ্ছে 9টি দেশ। এখন আপনাকে যদি ঘুরায় কোশ্চেন করে যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি আয়তনে, তাহলে কিন্তু আপনাকে সেইভাবে অ্যান্সার করতে হবে। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়াকে ধরে যদি প্রশ্ন করে, আপনাকে যদি বলে দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনার হচ্ছে সর্বশেষ স্বাধীন দেশ কোনটি, এই ধরনের প্রশ্ন করতে পারে। আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে হচ্ছে পূর্ব তিমুর। এখন কিন্তু কোশ্চেন ঘুরে গেছে। ধরেন পূর্ব তিমুরের রাজধানীর নাম কি? ভারতের রাজধানী দিল্লি। পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। অনেকটা মিল আছে। আমরা যদি লক্ষ্য না করি আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো না। আমাদের কিন্তু এই টেকনিক গুলো অবলম্বন করতে হবে। এখন আসেন, আজকে আমরা ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরটা দেখে আমাদের ক্লাসটা শেষ করি। একদিনে এত বেশি কথা বলা ঠিক না, আপনারা দেখেন। ওকে, প্রশ্ন আমি একটু নিব, একটু পরে প্রশ্নের সেশনে যাব। আমি জাস্ট আর 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে আমি আপনাদের প্রশ্নে চলে যাব। আপনারা কমেন্টে প্রশ্ন করতে থাকেন, আপনারা প্রশ্ন করলে আমি সেটা উত্তর দিতে পারবো আশা করছি। ওকে, আপনাদের প্রশ্ন করতে হবে, আপনাদের প্রশ্নের আশায় রয়েছি। দেখেন, এটি হচ্ছে বিস্তৃত অঞ্চল জুড়ে, হ্যাঁ, একদম অনেক বড় টেরিটরি, কিন্তু অনেক বড় টেরিটরি মিলে আমাদের এই ইন্দোনেশিয়াটা। হ্যাঁ, এবং এইখানে কিন্তু প্রায়ই এটি প্লেট বাউন্ডারিতে অবস্থান করার কারণে প্রায়ই দুর্যোগ প্রবণ এলাকা। এই যে ইন্দোনেশিয়া, আপনি ভূমিকম্প, বিশেষ করে 2004 সালের 26 ডিসেম্বর সুনামির কথা অবশ্যই আপনাদের মনে থাকতে পারে যে ইন্দোনেশিয়া কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে সুনামি বা ভূমিকম্প প্রায়ই লেগে থাকে। জাপানের পরপরই পৃথিবীতে যে দেশটাতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় সেটি হচ্ছে এই ইন্দোনেশিয়া। প্রায় ছোট বড় 18,000 দ্বীপ রয়েছে এখানে। ইন্দোনেশিয়ার সবচেয়ে এই দ্বীপগুলো যদি আমরা লক্ষ্য করি, দেখেন এটি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি অন্যতম বৃহত্তম দ্বীপ। এর নাম হচ্ছে সুমাত্রা। হ্যাঁ, সুমাত্রা, এটি হচ্ছে সুমাত্রা। ওকে, আপনি দ্বীপগুলোর নাম মনে রাখেন। এই দ্বীপটার নাম হচ্ছে জাভা। এখানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা অবস্থান করছে। এই দ্বীপটার নাম হচ্ছে জাভা। বড় বড় যে দ্বীপগুলো আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এই যে দ্বীপটা দেখছেন এটির নাম হচ্ছে সুলাওয়েসি দ্বীপ। হ্যাঁ, সুলাওয়েসি। আচ্ছা, এরপরে আপনি যদি ম্যাপ দেখে মনে রাখেন, এখানে কিন্তু 2টা দেশ দেখেছিলাম আমরা। এটি বর্ণীয় দ্বীপ, এশিয়ার বৃহত্তম দ্বীপ। এই বর্ণীয় দ্বীপে আপনার খেয়াল করেন, এই অংশটার নাম হচ্ছে কালিমান্তান। এই কালিমান্তান অংশটা হচ্ছে ইন্দোনেশিয়ার। আর বাকি যে বর্ণীয় দ্বীপের বাকি অংশটা আপনার এই যে এই অংশটা, এবং এটি তো ব্রুনাই, আর এটি হচ্ছে আপনার মালয়েশিয়া সারাওয়াক। আচ্ছা, এখানে একটা দ্বীপ দেখছেন, এটি পৃথিবীর 2য় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপটির নাম হচ্ছে নিউ গিনি। পাপুয়া নিউ গিনি একটি দেশের নাম। এটি ওশেনিয়া মহাদেশের একটি দেশের নাম পাপুয়া নিউ গিনি। বাট এই দ্বীপটা পৃথিবীর 2য় বৃহত্তম দ্বীপ। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড, যেটি ডেনমার্কের আন্ডারে রয়েছে। আমরা পরে দেখবো ওইদিকে। হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের উপরে গ্রিনল্যান্ডে অবস্থান করছে। হ্যাঁ, গ্রিনল্যান্ড মানে আবার মনে করেন না সবুজ, ওটি সাদা বরফের আস্তরণ দিয়ে ঢাকা। এই দ্বীপটার নাম হচ্ছে
নিউ গিনি। আসলে গিনি আফ্রিকা অঞ্চলের দেশ, তো ওই সেই গিনির মতো অনেকটা দেখতে বা গিনির কোনো নাগরিক এটি আবিষ্কার করেছিল, এটার নাম হলো নিউ গিনি। এই নিউ গিনির যেটি আপনার পূর্ব পাশের অংশটা হচ্ছে পাপুয়া নিউ গিনি। এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ, পাপুয়া নিউ গিনি। ওশেনিয়া মহাদেশের একটি দেশের নাম হচ্ছে পাপুয়া নিউ গিনি, এটা আমরা পরে আলোচনা করব। আর এখানে আপনার পাপুয়া এবং পশ্চিম পাপুয়া নামে ইন্দোনেশিয়া দুইটি প্রদেশ রয়েছে। অর্থাৎ নিউ গিনি দ্বীপের এই অংশে দুইটি প্রদেশ রয়েছে, যেমন টিয়াগলা দিচ্ছি। এই দুইটা প্রদেশের নাম হচ্ছে পাপুয়া এবং পশ্চিম পাপুয়া। এইটা মিলে ইন্দোনেশিয়া দুইটা প্রদেশ রয়েছে এখানে। তাহলে দেখেন, ইন্দোনেশিয়া একদিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের অংশ, অন্যদিকে এশিয়ার বৃহত্তম দ্বীপের অংশ, আবার একটি বড় দ্বীপ আপনার সুমাত্রা, জাভা, সুলাওয়েসি, আরো অসংখ্য ছোট ছোট দ্বীপের সমন্বয়ে এই দেশটি গঠিত। পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যায় মুসলিম ইন্দোনেশিয়ায় বসবাস করে, তাই না? এবং আপনাদের যে আসিয়ান, এই আসিয়ান যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে যে পরে স্বাধীন হওয়া দেশ পূর্ব তিমুর বাদে বাকি যে 10টা দেশ রয়েছে, এদের সমন্বয়ে যে অর্থনৈতিক জোটটা গঠিত হয়েছে তার নাম আসিয়ান, যাদের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে অবস্থান করছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ইন্দোনেশিয়ার মুদ্রা হচ্ছে রুপিয়া, ভাষা হচ্ছে বহসা, এবং এই ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কলোনি ছিল। নেদারল্যান্ডের কলোনি ছিল ইন্দোনেশিয়া। হ্যাঁ, তাহলে দেখেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কিন্তু আপনি সহজেই মনে রাখতে পারবেন। আপনি যে কোনো দিক থেকে অ্যাঙ্গেলে চিন্তা করেন, এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখা কোনো ব্যাপার না। রাজধানী, আপনি মুদ্রা, এটির উপনিবেশ কার ছিল, কি ছিল, জাস্ট একটু মানচিত্র পরিচিতি তৈরি হলে আমরা তখন মহাদেশ ভিত্তিক আলোচনা খুব ভালোভাবে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের যে বিসিএস এর প্রথম টপিকটা যে পড়ছি আমরা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি। আপনাকে এই আঞ্চলিক ব্যবস্থা বা আন্তর্জাতিক ব্যবস্থা বুঝতে হলে অন্তত ম্যাপ, কোথায় কোন দেশটা রয়েছে, যারা একদম জিরো আমি তাদের থেকে শুরু করলাম। তাহলে এখানে আমরা আজকে 11টা দেশের অবস্থান জানলাম, যে 11টা দেশ কোথায় অবস্থান করছে। এই অঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়া বলে। আপনি যখন এশিয়াকে পুরা ভাগ করব আপনাদের, তখন আপনারা দেখতে পারবেন যে এশিয়া অঞ্চলে আমরা কতগুলো অঞ্চলে ভাগ করব। আমরা এশিয়া অঞ্চলে এটি দক্ষিণ পূর্ব এশিয়া দেখলাম। আমরা এই এশিয়া অঞ্চলে এটা আরো বিস্তারিত দেখবো পরবর্তী ক্লাসে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমরা এখানে দক্ষিণ এশিয়া দেখবো, দূর প্রাচ্য দেখবো, মধ্যপ্রাচ্য দেখবো। আপনাদের মাথায় কি কখনো এসেছে মধ্যপ্রাচ্য মানে কি? মধ্যপ্রাচ্য, প্রাচ্য কি? প্রাচ্য জিনিসটাই কি? আমরা কাকে প্রাচ্য বলছি? আচ্ছা, যেটা মধ্যপ্রাচ্য বলছি, দেখেন তো এই অংশকে আমরা মধ্যপ্রাচ্য বলি, তাই না? একটু একটু আপনাদের আমি বলি, এই যে সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, হ্যাঁ, এই অঞ্চলগুলো তো আমরা মধ্যপ্রাচ্য বলি। মধ্যপ্রাচ্য, প্রাচ্য মানে কি? পূর্ব। তা বাংলাদেশ থেকে কি সৌদি আরব পূর্বে অবস্থান করছে? তাই এটাকে প্রাচ্য বলি কেন আমরা? আসলে এটা পোপান ডাউন হয়ে গেছে। যারা এটাকে মধ্যপ্রাচ্য বলে, হ্যাঁ, পশ্চিমারা, সেই মধ্যপ্রাচ্য নাম দিয়েছে তারা। যেমন কলা বাগানে কলা গাছ না থাকলেও আমরা এটাকে কলা বাগান বলছি, তাই না? মতিঝিলে ঝিল না থাকলেও এখন মতিঝিলের নাম মতিঝিলি। তো তেমনই ভাবে এটি কিন্তু আমাদের থেকে পশ্চিম অবস্থান করছে, কিন্তু এটি যে প্রপার নাউন হিসাবে এটার এই অঞ্চলের নাম হলো মধ্যপ্রাচ্য, মানে প্রাচ্যের মাঝখানে। এজন্য এই অঞ্চলকে মধ্যপ্রাচ্য বলা হয়। আবার এখানে চায়না, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, হ্যাঁ, এই অঞ্চল রয়েছে, এবং মঙ্গোলিয়া, পৃথিবীর সবচেয়ে কম জনঘনপূর্ণ, মানে সবচেয়ে জনঘনত্ব কম মঙ্গোলিয়া। এবং মঙ্গোলিয়া অনেক দূরবর্তী একটা অঞ্চল, অর্থনৈতিকভাবে খুবই অনুন্নত। এই যে মঙ্গোলিয়া, চায়না, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এবং জাপান, এই সম্মিলিতভাবে এই রাষ্ট্রগুলোকে বলা হয় দূরপ্রাচ্য, মানে প্রাচ্যের এক সাইডে অবস্থান করছে, এগুলোকে বলা হয় দূরপ্রাচ্য। এটা আমরা দক্ষিণ এশিয়া, এই অঞ্চলকে বলা হয় মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এগুলো যেটা সোভিয়েতের পার্ট ছিল 1991 সালের আগে, এটাকে বলা হয় উত্তর পশ্চিম এশিয়া, সাথে আজারবাইজান আসবে। এবং এখানে যে আপনার ইসরায়েল, তারপরে হচ্ছে সিরিয়া এবং তুরস্ক, এবং এই যে লেবানন, এই দেশগুলোকে আমরা বলবো নিকট প্রাচ্য। নিকট প্রাচ্য মানে প্রাচ্যের এক নিকট দিকে, নিকট প্রাচ্য। কোনটাকে দূরপ্রাচ্য বলে, কোনটাকে নিকট প্রাচ্য বলে, এই বিষয়গুলো সম্বন্ধে কিন্তু আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা বইতে পড়েছি যে এটা মধ্যপ্রাচ্য। তা বাংলাদেশ থেকে তো সৌদি আরব পশ্চিম দিকে, আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি, তাই না? সৌদি আরব, কিন্তু এটাকে আমি কেন প্রাচ্য বলবো? তাহলে তো আমার উচিত ছিল এটাকে বলা মধ্য পাশ্চাত্য, মানে পুরো প্রাচ্য মানে যদি পূর্ব হয়, তাহলে আমাদের দিক থেকে তো এটা পূর্বে না, কিন্তু তারপরেও আমরা এটা মধ্যপ্রাচ্য বলি, মানে এটা কমন নাউন এটা হয়ে গেছে। তো এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের একটা ভালো ধারণা থাকতে হবে। ম্যাপের প্রত্যেকটি বিষয়, কোথায় কোন দেশ রয়েছে,
এগুলো সম্বন্ধে আপনাদের ভালো ধারণা থাকে আপনারা নিশ্চয়ই এখানে ভালো করতে পারবেন। এখানে ভালো করার কোনো ব্যাপার না। ম্যাপ সম্বন্ধে আপনাদের একটা ভালো ধারণা থাকা মানে আপনারা অনেক ভালো করতে পারবেন। আশা করি যে এই টপিকটা রয়েছে যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি, আপনি যদি মনোযোগ সহকারে পড়েন এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি, এখানে আপনি 4 মার্কের মধ্যে 4 মার্কে অর্জন করতে পারেন। একটু মনোযোগ সহকারে পড়লেই আপনারা এটা পারবেন। তো আমাদের নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দূরপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া এই অঞ্চল নিয়ে আলোচনা করবো। আজকে আমরা প্রথম টপিক আলোচনা করলাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে আলোচনা করলাম। দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে আরো অনেক আলোচনা রয়েছে, মোটামুটি শুধু মানচিত্র ভিত্তিক আলোচনাটা আমাদের আলোচনা করলাম যে দক্ষিণ পূর্ব এশিয়া 11টা দেশ রয়েছে, তাদের অবস্থান কোথায় রয়েছে, কিভাবে অবস্থান করছে। এটি যদি আপনি ম্যাপ দেখে পড়েন দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো বিষয়টা আপনি খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবেন। ওকে, আমি একটু প্রশ্ন দেখি যে কি কি প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে। ওকে, এখন প্রশ্ন না থাকলেও নেক্সট টাইম আপনারা প্রশ্ন করবেন, আশা করি যে তখন কথা হবে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ম্যাপ ভালো করে জানতে কি বই পড়তে পারি? ম্যাপ সম্পর্কে ভালো ধারণা পেতে হলে কিভাবে পড়বো? ম্যাপ সম্বন্ধে ভালো ধারণা পেতে হলে ম্যাপ নিয়ে বসতে হবে, ম্যাপকে নিয়ে স্টাডি করতে হবে। আপনি বাজারে অনেক প্রচলিত ভালো ম্যাপ আছে, সেই ম্যাপগুলো নিতে পারেন। ওরাকল বিসিএস ম্যাপ রয়েছে, এটি সহায়তা নিতে পারেন, এটি ভালো রয়েছে। বাজারে এরকম ম্যাপ পাবেন, অনেক খুব মানসম্মত ম্যাপ আছে, সেগুলো দেখে নিবেন, এগুলো নিয়ে পড়তে পারেন। অ্যাসুরেন্স যে বিসিএস গাইড রয়েছে সেখানেও আপনার আপনি তথ্যগুলো পাবেন যেগুলো ম্যাপ দেখে দেখে ভালো করে পড়তে পারবেন। পৃথিবীর সবচেয়ে কম জনগণের রাষ্ট্র কোনটি স্যার? সবচেয়ে কম জনগণের রাষ্ট্র তো ভ্যাটিকান, আর কম ঘনত্বপূর্ণ রাষ্ট্র হচ্ছে মঙ্গোলিয়া। এটি হচ্ছে আপনার দূরপ্রাচ্যের একটি রাষ্ট্র। ম্যাপ বোঝার কৌশল হচ্ছে আপনি ক্লাসগুলো করেন, ম্যাপগুলো এমনিতেই বুঝতে পারবেন আশা করি। ক্লাসগুলো দেখেন এবং প্রতিদিন ম্যাপে একটু বসেন, ম্যাপে একটু সময় নেন, ম্যাপে প্রতিদিন ম্যাপ দেখবেন একবার করে। থাইল্যান্ডের রেডিয়াস ইনশাল্লাহ বলবো, আগামী ক্লাসে সবই বলবো, জাস্ট একটু দেখালাম আপনাদের। দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে কথা বলবো। কোনো একক বই পড়ে আপনি ভালো করতে পারবেন না, আপনাকে আর বই মুখস্থ করে কোনো লাভ নেই। বই মুখস্থ করতে গেলে আপনি অনেক কিছু বুঝবেনও না, যে ক্ষেত্রে আপনি যদি করবেন যে আপনি নিজস্বভাবে একটু বিশেষ করে প্রশ্ন সলভ করতে হবে এবং যে টপিকটা পড়ছেন ওই টপিকটা ডিটেলসে পড়তে হবে। ডিটেলসে পড়বেন, আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তবে বাজারে প্রচলিত অ্যাসুরেন্স গাইডটাকে ভালো মনে হয়, অ্যাসুরেন্স গাইড এবং ওরাকল বিসিএস এর ম্যাপ এগুলো ব্যবহার করতে পারেন। তবে তথ্য যাচাই করে নেবেন, তথ্য ভুল থাকলে গুগলে সার্চ দিয়ে দেখবেন তথ্যে ভুল আছে কিনা। ম্যাপ হতে কত মার্ক থাকবে এই মার্কে চিন্তা করা যাবে না ভাই, আপনি মার্কে চিন্তা করলে প্রথমে হেরে যাবেন। বিষয়টা একটির সাথে অন্যটি ইন্টার রিলেটেড, আপনাকে প্রথম থেকে চিন্তা করতে হবে যে আপনি এইটা আপনার রিটেনও কাজে লাগবে। আপনি যদি ম্যাপ ভালো কাজে না পারেন রিটেনে ভালো নাম্বার পাবেন না। ম্যাপ না ভালো বুঝলে আপনি প্রিলিমিনারি ভালো করতে পারবেন না, মুখস্থ বিদ্যা দিয়ে রিটেনে ভালো করা যাবে না। তো আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যখন রিটেন ভালো করতে যাবেন তখন আপনার ম্যাপ লাগবে। প্রথম থেকে যদি মনে করেন এখানে কত মার্ক থাকবে ওখানে কত মার্ক থাকবে এগুলো বাদ দেন, আপনার সিলেবাস অনুযায়ী আপনি স্টাডি করেন। এবং ম্যাপ তো আপনাকে জেনারেল নলেজ বুঝতে হলে বুঝতেই হবে। আপনি ম্যাপ ওপেন করবেন এবং এই যে দক্ষিণ পূর্ব এশিয়া আজকে মার্ক করে দিলাম, এই দক্ষিণ পূর্ব এশিয়ার ডিটেলস প্রত্যেকটি দেশ ধরে ধরে আপনি পড়ে ফেলবেন। একদিক থেকে শুরু করেন, আপনি এশিয়া থেকে শুরু করেন, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করেন না। মুখস্থ তো করার দরকার নাই, মুখস্থ করবেন কেন? আত্মস্থ করেন, আত্মস্থ করেন, ইনশাল্লাহ পারবেন। এশিয়ার সবচেয়ে বড় দ্বীপের নাম বর্নিও।
হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আমি এইটি আজকে প্রথম ক্লাস নিলাম, সো আপনাদের ডিটেলস আমি পড়াবো। এই দক্ষিণ পূর্ব এশিয়া নিয়েও কিছু বলি নাই, জাস্ট একটু শিরোনাম বললাম। খবর বিস্তারিত পরে জানতে পারবেন, পরের ক্লাসে যখন আসবো তখন আমি আপনাকে পুরোটাই ডিটেলস সুন্দরভাবে আরো ভেঙে ভেঙে বলবো। তো আজকে ভালো থাকেন, নিজের মনের মধ্যে প্রশ্ন তৈরি করেন, আমাকে প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন করলে আমার জানার আগ্রহ আরো বাড়বে এবং আপনিও জানতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। গুড নাইট, ভালো থাকবেন সবাই।